আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে খেলা যে কোন লেভেলে চলছে বোঝা মারাত্মক মুশকিল। আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতিতে কোনো কথাই এমনি এমনি কেউ বলে না, বলা হয় না, এটা রীতি নাই। একজন সাধারণ মানুষ যেভাবে কথা বলেন, একজন কূটনীতিবিদ কিংবা রাষ্ট্রদূত সেভাবে কথা বলেন না। তাদের মুখের প্রতিটি শব্দ, প্রতিটি কমা এবং প্রতিটি নীরবতার পেছনে থাকে এক একটি গভীর কৌশল। স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখছেন ভালো করে লক্ষ্য করুন। সেখানে চীনের রাষ্ট্রদূত সরাসরি একটি কড়া বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না। সাধারণ চোখে যদি দেখেন মনে হতে পারে চীন বুঝি বাংলাদেশের সার্বভৌমত্বের খুব বড় পাহারাদার কিংবা বাংলাদেশের পরম দরদি বন্ধু। কিন্তু ভূরাজনীতির চশমা চোখে পড়েন, এরপর আপনি দেখতে পাবেন অন্য একটা রূপ। এটা আসলে কোনো বন্ধুত্বের বাণী নয়, এটা হলো পরাশক্তিদের মধ্যকার একটা নীরব ঠান্ডা যুদ্ধের প্রকাশ্য হুঙ্কার। চীন এখানে কারো হস্তক্ষেপ বলতে সরাসরি কাকে বুঝিয়েছে? নিঃসন্দেহে তারা আঙুল তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশ কেন হঠাৎ এই দুই পরাশক্তির দড়ি টানাটানির মাঝখানে পড়ে গেল? কারা বাংলাদেশকে এই দড়ি টানাটানির মাঝ বরাবর ফেলে দিয়েছে? একদিকে আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তি করেছে, যেটা নিয়ে দেশের ভেতর এবং বাইরে নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। অন্যদিকে চীন থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং সামরিক সরঞ্জাম কেনার প্রক্রিয়া চালাচ্ছে। সবশেষ চীন সফরে তারেক রহমান যাওয়ার পর আমরা সেটাই শুনতে পেলাম। তারেক রহমানের পিআর টিম, পিনাকি, ইলিয়াস থেকে শুরু করে যারা যারা আছে সবাই তারেক রহমানের মারাত্মক প্রশংসা করলো। চীন এবং আমেরিকা এই দুই চিরশত্রুর সাথে একসাথে পীড়িত কিংবা রোমাঞ্চ করা, এটা যে কত বড় বিপদজনক এবং এই খেলা আমাদেরকে কোন অন্ধকারে নিয়ে যাচ্ছে এটা তারেক রহমানের সরকার টের পাচ্ছে না। দুই নৌকায় পা দিয়ে চলার এই খেলা শেষ পর্যন্ত দেশের জন্য বড় কোনো বিপর্যয় ডেকে আনবে, আমি বলে গেলাম। তারেক রহমানের মতো মূর্খ, অশিক্ষিত এই দুই শক্তিকে ব্যবহার করে নিজেদের ফায়দা লুটতে পারবে না। ওইটুক বিচক্ষণতা তারেক রহমানের নাই। সহজ ভাষায় রাজনীতি বুঝতে গেলে আপনাকে সবার আগে অর্থনীতি বুঝতে হবে। কারণ আজকের দুনিয়াতে যার হাতে অর্থনৈতিক চাবিকাঠি তার হাতেই রাজনীতির রিমোট কন্ট্রোল। বাংলাদেশ আমেরিকার সাথে যে বাণিজ্যিক কিংবা কৌশলগত চুক্তি করেছে কিংবা আরো যেসব চুক্তি করার প্রক্রিয়া চালাচ্ছে, সেগুলোকে আন্তর্জাতিক বিশ্লেষকরা অনেকেই দেখছেন এক ধরনের অর্থনৈতিক পরাধীনতা হিসেবে, এবং এটা অলরেডি প্রমাণিত। কিন্তু তারপরেও তারা এ ধরনের কথা কেন বলছেন? বিশ্লেষকরা নিশ্চয়ই কোনো কারণ অবশ্যই আছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল দেশের সাথে বড় ধরনের বাণিজ্যিক চুক্তি করে, তারা কিন্তু শুধু ব্যবসায় করে না, তাদের প্রতিটি চুক্তির পেছনে থাকে শত শত পাতার গোপন এবং প্রকাশ্য শর্ত। যেমন শ্রম আইন তাদের মনের মতো করে পরিবর্তন করতে হবে, মানবাধিকারের নিয়মিত সার্টিফিকেট দিতে হবে, ইন্টেলিজেন্ট প্রপার্টি রাইটস কিংবা মেধাস্বত্ব আইন কঠোর করতে হবে, এবং তাদের ইচ্ছে মতো দেশের বাজার উন্মুক্ত করে দিতে হবে। আপাত দৃষ্টিতে এগুলোকে ভালো শর্ত মনে হলেও এর আসল অর্থ হলো আপনার নিজের দেশে আপনার যে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ছিল সেটা পরোক্ষভাবে ওয়াশিংটনের হাতে চলে গেল। বাংলাদেশের ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে। বাংলাদেশ যে চুক্তি করেছে তাতে বাংলাদেশের অর্থনৈতিক সিদ্ধান্ত নেবার আর কোনো স্বাধীনতা নাই। এখন থেকে সব সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির নিয়ন্ত্রণ করবে ওয়াশিংটন। পুরো পৃথিবীর আন্তর্জাতিক ব্যবসা চলে মার্কিন ডলারে। বাংলাদেশ যে পোশাক রপ্তানি করে, বাইরে থেকে জ্বালানি তেল কেনে, সবকিছুর লেনদেন হয় ডলারে। আমেরিকা যখন দেখে কোনো দেশ তাদের বলয়ের বাইরে যাওয়ার চেষ্টা করছে, তখন তারা সরাসরি যুদ্ধ ঘোষণা করে না, তারা ব্যবহার করে তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, স্যাংশন। কারণ তাদের হাতে আছে ইউএস ডলার। এই ডলারের জুজুর কারণে বাংলাদেশ আমেরিকার অনেক কঠিন এবং অন্যায় শর্ত মুখ বুঝে মেনে নিতে বাধ্য হবে, একমাত্র বাণিজ্য চুক্তি করার কারণে। যখন
একটি রাষ্ট্র তার নিজের দেশের অর্থনৈতিক পলিসি অন্য একটি দেশের ভয়ে কিংবা চাপে তৈরি করতে বাধ্য হয়, তখন তাকে পরাধীনতা কিংবা কলোনি বলা ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না। বাংলাদেশের ভেতরের রাজনীতির মাঠ কেমন দেখছেন আপনারা? কি আভাস পাচ্ছেন? ক্ষমতার সমীকরণ মেলাতে গিয়ে তারেক রহমানের মতো অথর্ব অশিক্ষিত রাজনৈতিক নেতা মাঝে মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে এমন কিছু চাল চালে যেটা পুরো দেশের জন্য চরম ঝুঁকি সৃষ্টি করে, বিশেষ করে সার্বভৌমত্ব আর থাকে না। উদাহরণ হিসেবে আমরা সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখতে পারি। তারেক রহমান যখন চীনের সাথে যোগাযোগ বাড়িয়ে বেইজিং এর বলয়ে ঢোকার চেষ্টা চালিয়েছিল চীন সফরে যাওয়ার পর, তখন সে এবং তার দলের নীতি নির্ধারকরা হয়তো ভেবেছিল চীনে গেলে পশ্চিমা অর্থাৎ মার্কিনীরা চাপ দেবে এবং চীনের মাধ্যমে তারা সেটা সামাল দেওয়ার চেষ্টা করবে কিংবা সামলানো যাবে, এই ধরনের চিন্তা তাদের মাথায় ছিল। চীনের এই বলয়ে ঢুকে এক প্রকার মার্কিনীদের বৃদ্ধাঙ্গুলি দেখানোর একটা চেষ্টাও করা হয়েছিল, এটা আভ্যন্তরীণ সংবাদ। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এত সহজ না, এত সহজ খেলা এটা না জনাব তারেক রহমান। বেজিং এ গিয়ে এই যে চাল চালার পর পর্দার পেছনের দৃশ্যপট যখন দ্রুত বদলে গেল, দেশে ফেরার সাথে সাথে যখন মার্কিন কূটনৈতিকরা আপনাকে মারাত্মক আকারে চাপ দিল, কূটনৈতিক এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করলো, তখন জনাব তারেক রহমান আবার উল্টো চাল চেলে ফেললেন। সহজ ভাষায় যেটাকে বলা হয় পল্টি নেওয়া। তারেক রহমান বেজিং এর সাথে এক প্রকার পল্টি নিয়ে নিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এইটাকে বলা হয় হেজিং নীতি। এর মানে হলো আপনি দুই শত্রুর কাউকেই পুরোপুরি চটাবেন না, আবার কাউকেই পুরোপুরি নিজের আপন বানাবেন না, আপন হতে দেবেন না। কিন্তু বাংলাদেশের মতো একটি ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে সংবেদনশীল দেশের জন্য এই দুই নৌকায় পা দেওয়ার ফল কখনোই ভালো হবে না। লিখে দিলাম, যখন আপনি একই সাথে দুইটা পরাশক্তিকে নিয়ে চাল চালতে যাবেন, তখন ব্যালেন্স একটু এদিক সেদিক হলেই পা ফসকে সাগরে ডুবে মরণ ফাঁদ তৈরি হবে। কারণ দুই পক্ষই তখন আপনাকে বিশ্বাস করবে না, জনাব তারেক রহমানকেও বিশ্বাস করতে পারছে না, না চীন না আমেরিকা। পরাশক্তিদের নিয়ে আগুন আগুন খেলার ফলাফল কতটা ভয়ানক এবং নির্মম হতে পারে জনাব তারেক রহমান 10ম শ্রেণী পাস, সে কি আর বুঝে? ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে গিয়ে আন্তর্জাতিক পরাশক্তিদের সাথে বড় ধরনের ভুল বোঝাবুঝি কিংবা ভুল চাল চেলেছে জনাব তারেক রহমান। এইটার খেসারত দিতে হবে ভয়ঙ্কর ভাবে। ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যখন আন্তর্জাতিক শক্তিগুলোকে অতিমাত্রায় দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে টেনে আনা হয়, তখন ইতিহাস একটা নির্মম সত্য মনে করিয়ে দেয়, দিন শেষে এই পরাশক্তিরা কাউকেই করুণা কিংবা চিরস্থায়ী বন্ধু হতে চায় না, হয় না। তারা শুধু চেনে নিজেদের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ, আর সেই স্বার্থের বলি হতে হয় আপনার আমার মতো সাধারণ মানুষকে কিংবা কোনো ট্র্যাজিক পরিণতিকে। চীনের রাষ্ট্রদূত কেন সাধারণ কূটনৈতিকদের ভাষায় বাইরে গিয়ে এত কঠোর এবং আক্রমণাত্মক ভাষায় কথা বললেন, এর পেছনের আসল খেলাটা কি জানতে ইচ্ছা করছে না? চীন খুব ভালো করেই জানে আমেরিকা বাংলাদেশকে তাদের বলয়ে নিতে চাইছে মূলত ভারতের উপর নজরদারি রাখা এবং বঙ্গোপসাগরে নিজেদের সামরিক এবং কৌশলগত আধিপত্য বিস্তার করা। চীন তাদের এই চিরশত্রুর এমন উপস্থিতি তাদের ঘরের পাশে কিছুতেই মেনে নেবে না। তাই চীনের রাষ্ট্রদূত এই অগ্রিম হুঙ্কার দিয়ে রাখলেন, আমেরিকার কোন ধরনের খবরদারি কিংবা হস্তক্ষেপ চীন এই অঞ্চলে বরদাস্ত করবে না, যেটা বাংলাদেশের ক্ষেত্রে বলে তিনি বুঝিয়ে দিলেন। তারেক রহমানের সামরিক ও অর্থনৈতিক দ্বিমুখী নীতির কারণেই মূলত এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে। তারেক রহমান একদিকে আমেরিকার সাথে বড় বড় বাণিজ্যিক চুক্তি করবেন, সেই চুক্তি বাস্তবায়ন করবেন, তাদের সাথে ডলারে ব্যবসা করবেন, তাদের ডলারে ব্যবসা করবেন, অতি মুনাফায় তাদের কাছ থেকে গম কিনবেন আন্তর্জাতিক বাজার মূল্যের বাইরে গিয়ে, অর্থাৎ অর্থনৈতিকভাবে তাদের বলয়ে ঢুকে যাবেন। আবার অন্যদিকে অন্য হাত বাড়িয়ে চীন থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনবেন, ভারী সামরিক প্রযুক্তি কিনবেন, কিনতে ইচ্ছা প্রকাশ করবেন। আন্তর্জাতিক রাজনীতিতে এইটাকে বলে চরম বৈপরীত্য। আমেরিকা কখনো এটা সহজভাবে নেবে না যে তাদের একজন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার চীনের তৈরি যুদ্ধবিমান কিংবা সামরিক রাডার ব্যবহার করুক, এবং বাণিজ্য চুক্তিতে স্পষ্টত সেটা উল্লেখ আছে আমেরিকার বাইরে অন্য কোনো দেশ থেকে, বিশেষ করে চীন এবং রাশিয়া থেকে কোনো কিছু বাংলাদেশ কিনতে পারবে না, কারণ চীন এবং রাশিয়া মার্কিনীদের লাল তালিকাভুক্ত।
আবার এই ক্ষেত্রে চীনও চাইবে না যে তাদের কাছ থেকে দামি অস্ত্র কিনে বাংলাদেশ দিন শেষে মার্কিনীদের প্রেসক্রিপশন কিংবা ইশারায় চলুক। এটা কি চাইবে? আপনি চাইতেন? আমি চাইবো? নিশ্চয়ই না। এই দুই নৌকায় কান পূরণে যদি দুই পক্ষ একসাথে বাংলাদেশকে চাপ দেওয়া শুরু করে, বিশ্বাস করেন তারেক রহমানের অবস্থা হবে শাখের করাতের মতো, যেদিকেই যাবে সেদিকেই ক্যাচ ক্যাচ কাটবে। কোনো পক্ষই আর ছাড় দেবে না, দিচ্ছেও না। আর তাতে করেই রাষ্ট্র একটা গভীর সংকটে পড়বে। অলরেডি যদিও রাষ্ট্র সংকটে পড়ে গেছে, একই সাথে চীন এবং আমেরিকার সাথে এই যে জটিল প্রেমের সমীকরণ তৈরি করার চেষ্টা চলছে, এইটা আসলে কোনো রোমান্টিক পীড়িত কিংবা সাধারণ কূটনীতি না। এইটা একটা জীবন্ত জ্বলন্ত আগ্নেয়গিরির উপর বসে থাকার মতো বিপজ্জনক পরিস্থিতি। আমাদের স্বাধীনতার পর থেকে পররাষ্ট্রনীতিতে একটা মূল কথা ছিল, আছে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। কিন্তু আজকের এই আধুনিক মেরুকরণের যুগে দাঁড়িয়ে এই নীতি খাতা কলমে বজায় থাকা সহজ, কিন্তু বাস্তবে পালন করা অনেক বেশি কঠিন। তার একটিয়াকে খুব দ্রুত বুঝতে হবে, পরাশক্তিদের এই খেলায় যদি নিজেদের চালগুলো চরম বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার সাথে না দেওয়া যায়, তবে যে কোনো মুহূর্তে তার পরিণতি হবে তার পিতার মতো। খুব দ্রুতই তাকে তার পিতার কাছে চলে যেতে হতে পারে, আশঙ্কা তৈরি হয়েছে। খুব শীঘ্রই আমাদের উপর খুব বড় ধরনের একটা অর্থনৈতিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিতিশীলতা আসবে, যেটা পরিস্থিতি বলছে পরাশক্তিদের এই আগুনে আমাদের নিজেদের হাত পুড়ে ছাই হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? অপেক্ষা করেন। আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তি নাকি চীনের কাছ থেকে সামরিক নিরাপত্তা, কোনটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে বেশি জরুরি? অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে জামাতের মধ্যে ভীষণ রকম অস্থিরতা বিরাজ করছে। জামাতের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, পার্লামেন্টে যাচ্ছেন, তাদের কারো মুখে হাসি নেই। জামাতের প্রায় সব নেতা, সেটা জামাতের সভাপতি ধরেন, সহসভাপতি ধরেন, যেগুলোকে তারা আমির বলেন, নায়েবে আমির বলেন, তাদের চেহারা ছবি দেখেন। জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তাকে দেখেন। জামাতের সেলিম উদ্দিন সাহেব আছেন, হামিদুর রহমান আজাদ আছেন, ডক্টর মাসুদ আছেন। তো তাদের চেহারা সুরতের বাইরে জামাতে গত 2 বছরে যে সমস্ত লোককে সামনে এনেছে, সেটা আমি নাম বললাম না, আপনারা জানেন যে এই মুখগুলো, চেহারাগুলো আমরা কখনো দেখিনি। তাদের কারোরই মুখে ন্যূনতম হাসি নেই, এবং তারা যে সকল কথাবার্তা বলছেন সে সকল কথাবার্তার মধ্যে ইংরেজিতে যেটিকে বলা হয় কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে না। এবারে তাদের যে সকল প্রক্সি সংগঠন রয়েছে, যেমন প্রেস ক্লাবে কিছু সংগঠন সেই আওয়ামী লীগ জমানাতে তারা অনুষ্ঠান করতেন, অদ্ভুত অদ্ভুত নাম। আমি এগুলো বলে কাউকে ছোট করব না, এর কারণে প্রায় সবার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক, মানে সামাজিক সম্পর্ক ছিল। তাদেরকে রাস্তায় দেখি কারো মুখে হাসি নেই। তাদের আরও অনেক প্রক্সি টিম ছিল, এখনও আছে। যে প্রক্সি টিমের একটা অংশ বিএনপির সঙ্গে ছিল, প্রক্সি টিমের একটা অংশ আওয়ামী লীগের সঙ্গে ছিল এবং আছে, বিএনপির সঙ্গে ছিল এবং আছে। তারপর সচিবালয়, সেনাবাহিনী, কোর্ট কাছারি থেকে শুরু করে সব জায়গাতেই তারা এজেন্ট, প্রক্সি এবং পেইড এজেন্ট, এগুলো তারা খুব সুকৌশলে দীর্ঘদিন ধরে এই রিক্রুটমেন্টে তারা চলে আসছে। তো যতটুকু আমি চিনি এবং জানি, কোথাও তাদের কেউ এই মুহূর্তে স্বস্তির মধ্যে নেই। একেবারে সাম্প্রতিক সময় তাদের যে বন্ধুত্ব, তাদের যে অ্যালাইনমেন্ট, সেটি তারা তৈরি করেছে এনসিপির সঙ্গে। এনসিপিকে তারা মূলত চেয়েছিল যে সরকার এনসিপি, মানে এনসিপি সরকার গঠন করুক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রধান বিরোধী দল জামাত থাকুক, আর বিএনপি থাকুক তৃতীয় বৃহত্তম দল। এবং এরকম একটা ম্যাটিকুলাস ডিজাইন তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল।
তাদের দ্বিতীয় অপশন ছিল জামাত ক্ষমতায় থাকবে, এনসিপি বা বিএনপি যে কেউ দ্বিতীয় বৃহত্তম দল হবে। তাদের একেবারে তৃতীয় এবং সর্বশেষ যে প্রচেষ্টা সেটা ছিল যে কোনো মূল্যে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়া, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাকে টেনে নিয়ে যাওয়া। কিন্তু এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িয়ে যায়, বিশেষ করে আমেরিকা। কেন জড়ায়, কিভাবে জড়ায়, এই বিষয়গুলো বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে। মূলত বাংলাদেশে যে উগ্রবাদের রমরমা ভাব, যে সমস্যাটা মিশরে হয়েছিল মুরসির জন্য, অর্থাৎ দীর্ঘদিন পরে মুরসি যেভাবে ক্ষমতায় এলো, ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে মুরসির যারা লোকজন, মুসলিম ব্রাদারহুড, তারা চাইলো সেনাবাহিনীটাকে ভেঙে দেওয়ার জন্য, মিশরের সেনাবাহিনী। এবং অবাক করার ব্যাপার হলো যে আমাদের দেশের সেনাবাহিনী যতটা না জনপ্রিয়, তার চেয়ে 100 গুণ কিন্তু মিশরের সেনাবাহিনী ভীষণ রকম জনপ্রিয়। সেখানে যারা শীর্ষ পর্যায়ে ক্ষমতা এসেছে তাদের কথা আলাদা। আমি মিশরে বেশ কয়েকবার গিয়েছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। যেমন পাকিস্তানের সেনাবাহিনী খুব শক্তিশালী কিন্তু জনপ্রিয় নয়। আবার এখন ধরুন মিশরের সেনাপ্রধান সিসি বা হোসনি মোবারক, তাদের সম্পর্কে এই পলিটিক্যাল যে পোস্টগুলো যেগুলো টপে যায়, তারা সাধারণত অনেকে বিতর্কিত হন, অজনপ্রিয় হয়ে পড়েন। কিন্তু অ্যাজ এ মিলিটারি সেনাবাহিনী, সেই যেদিন থেকে সেনাবাহিনী চলছে সেই দিন থেকে তারা ভীষণ রকম জনগণ সেনাবাহিনীকে পছন্দ করে। বিশেষ করে অটোম্যান জমানাতে সেই যখন মোহাম্মদ আলী নামক একজন তাদের গভর্নর ছিলেন, মোহাম্মদ আলী পাশা, এটা পড়ে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তো মোহাম্মদ আলী পাশা তাদের দেশে সে অটোম্যানদের যাকে বলা হয় গভর্নর ছিলেন। কিন্তু গভর্নর থাকার পরও তিনি সেনাবাহিনীকে একটা জাতীয়তাবাদী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। ফলে কি হলো, সেই অটোম্যান সম্রাটরা বুঝতেন যে এই গভর্নর কিন্তু সেনাবাহিনীটাকে এতটা শক্তিশালী সে করে ফেলেছিল মোহাম্মদ আলী পাশা, যে সেই সেনাবাহিনীকে বাদ দিয়ে মোহাম্মদ আলী পাশাকে পদচ্যুত করা, নতুন গভর্নর নিয়োগ করা অটোম্যানদের অসম্ভব একটা ব্যাপার ছিল। তখন এই মোহাম্মদ আলী পাশা তার ছেলে, এটা বংশ পরম্পরায় এই গভর্নর পদটি তারা অধিকার করে পিছনে সেনাবাহিনী ব্যাগ দিয়ে থাকে। ওই যে সেনাবাহিনীর ওই মোহাম্মদ আলী পাশার জমানাতেই কিন্তু এই সুয়েজ খাল খনন করার জন্য ফ্রান্সের কোম্পানির সাথে চুক্তি হয়। পরবর্তীতে এই কোম্পানির সঙ্গে আবার ইংল্যান্ড যুক্ত হয়ে যায়। এরপরে যখন এই সুয়েজ খাল নিয়ে সেই গামাল আবদেল নাসেরের সময় যুদ্ধ হয়, এবং গামাল আবদেল নাসেরের নেতৃত্বে পুরো 50-এর দশক এবং 60-এর দশকে পুরো সেনাবাহিনী কেবলমাত্র মিশন নয়, এই সেনাবাহিনী পুরো লেভান্টে, পুরো সিরিয়াতে, আরবে এতটা জনপ্রিয় হয়ে পড়ে যে প্রতিটি দেশের জনগণ নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে তারা মিশরের নাগরিক হওয়ার জন্য পাগল হয়ে পড়ে। এবং আশ্চর্য ব্যাপার, সিরিয়া তার স্বাধীনতা বিসর্জন দিয়ে এই গামাল আবদেল নাসেরের নেতৃত্বে তারা একটা কনফেডারেশনে চলে আসে। তো সেই সেনাবাহিনী মোর দ্যান 100 ইয়ার্স তারা এরকম একটা জাতীয়তাবাদী ভাবমূর্তি গড়ে তুলেছে। সেই সেনাবাহিনীটাকে ডিসব্যান্ড করার জন্য যখন মুরসি এবং তার লোকজন, মুরসি নিজে না, তার লোকজন যেভাবে উন্মাদনা তৈরি করলো, তার ফলে কিন্তু মুরসিকে মরতে হলো। সেনাবাহিনীতে কাউন্টার কু হলো। গামাল আবদেল নাসের ক্ষমতায় আসলেন, সেই যাকে বলা হয় গামাল আবদেল নাসের ক্ষমতায় আসলেন সৈয়দ কুতুবের যাকে বলা হয় দয়ায়। সৈয়দ কুতুব ছিল মুসলিম ব্রাদারহুডের প্রধান। কিন্তু ওই যে তাদের সেই তৎপরতা আগের থেকে, যেমন যে জিনিসটা তাদের মুরসির মধ্যে ছিল, সেনাবাহিনীকে ডিসব্যান্ড করার জন্য সৈয়দ কুতুব ঠিক সেম কাজটা করতে গিয়ে তখন গামাল আবদেল নাসের এবং সেনাবাহিনী সে সৈয়দ কুতুবকে ফাঁসিতে
ঝুলিয়ে মৃত্যু দেয়। ঠিক সৈয়দ কুতুবের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, আরও প্রবলভাবে ঠিক সেম ঘটনাটা ঘটেছে হলো মুরসির ক্ষেত্রে, এবং তার মাধ্যমে এই যে আরব বসন্ত জলাঞ্জলি হলো, সিসি আবার নতুন করে ক্ষমতায় এলো। বাংলাদেশের ঠিক একই অবস্থা। বাংলাদেশে এই যে দেখেন, মানে জুলাই আগস্ট বিপ্লব হলো একটা বিরাট শক্তি, তারা পুলিশকে টানাবে, পুলিশকে মারবে এবং সেনাবাহিনী আক্রমণ করবে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, সেনাপ্রধানকে বাপমাত্রে গালাগালি করবে, থাপড়াইয়া গালের পট্টি খুলে ফেলবে, দাঁত খুলে ফেলবে ইত্যাদি নানা রকম কথাবার্তা বলার ফলে কি হলো, বাংলাদেশের যে দক্ষিণপন্থী যে রাজনীতি, সেই রাজনীতি সম্পর্কে সেনাবাহিনীর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়লো, বিরক্তি ছড়িয়ে পড়লো। আমি এই পর্যন্ত আগালাম, এরপরে আর আগালাম না। তো এই যে সেনাবাহিনীর সঙ্গে কূটনৈতিক চ্যানেলে, দ্য মিলিটারি চ্যানেলে, দুটো চ্যানেলে তাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে, ভারতের সম্পর্ক আছে, আমেরিকারও সম্পর্ক আছে। তো সেই আমেরিকার যে সম্পর্কটি রয়েছে, সেই সম্পর্কটি এই সময়টাতে এমন একটা পর্যায়ে চলে আসে যারা একটা সময় এই দক্ষিণপন্থী রাজনীতিবিদদেরকে সামনে নিয়ে এসেছিল, অনেকটা লিবারেল হয়েছিল, তারা হঠাৎ করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যায়, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন লাগানোর ঘটনার পর। তারপরে সব কিছু নাটকীয়ভাবে ঘটতে থাকে। নির্বাচন, সরকারের যে ক্ষমতা, তারেক রহমানের অভিষেক, ইউনূসের বিদায় ইত্যাদি ইত্যাদি নানা কিছু। তো রাজনৈতিক দল হিসেবে এনসিপি এবং জামাত যেখানে আছে, সেখানে তাদেরকে প্রথমে মূলা দেখানো হয়েছিল, কলা দেখানো হয়েছিল, প্রবোধ দেওয়া হয়েছিল পলিটিক্যালি। তো পলিটিক্যালি তাদেরকে দেওয়ার ফলে তারা মনে করেছিল, আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষমতা আসলাম না বা আমরা ক্ষমতা চলে আসবো। তাদেরকে নির্বাচনে আনা হয়েছিল। আজকের যে অবস্থা তৈরি হয়েছিল, এটা যদি তারা আগে বুঝতে পারতো, তাহলে হয়তো নির্বাচনে তারা অংশগ্রহণ করতো না বা নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করতো। এবং ওই সময়টাতে তারা যদি এই দুটো কাজের একটা কাজ করতো, নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করতো এবং নির্বাচনে অংশগ্রহণ না করতো, তাহলে তারেক রহমান সাহেবের পক্ষে দেশে আসা সম্ভব ছিল না, ইলেকশন করা সম্ভব ছিল না। কিন্তু সামহাউ ডিপ্লোম্যাটিক চ্যানেলে, সেটি ইউনূস সাহেবের মাধ্যমে হোক, আমেরিকার মাধ্যমে হোক, ইউর মাধ্যমে হোক, তাদেরকে যে ধোঁকা দেওয়া হয়েছে, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, বিভিন্ন জিনিসের ব্যাপারে তাদেরকে বলা হয়েছে, হোয়াট এভার মেবি ইন ডিটেলস আমরা ওইভাবে তো বলা যাবে না, যে জিনিসটা হলো যে আন্দাজ করা যায় যেটি, তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, যাতে মানে আমরা আন্দাজ করতে পারি বাইরে থেকে, যে তাদেরকে বলা হয়েছে নির্বাচন হবে, বিএনপি জ্যেষ্ঠাটা রাম ধরা খাবে, ডাজ নট ম্যাটার, তোমরাই ক্ষমতায় আসবে, ইট মে বি প্রথম। দ্বিতীয়ত, তোমরা দ্বিতীয় হবে, কিন্তু সরকারের একটা অংশ হবে, এবং তোমাদের যে সকল এস্টাবলিশমেন্ট আছে, গত 2 বছরে তোমরা যা কিছু করেছো, এই সব কিছু অক্ষত থাকবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম 1 2 3 4 5। কিন্তু দেখা গেল নির্বাচনের ফল যেদিন ঘোষিত হলো, সেই দিন থেকে যে জামাতের বিপর্যয়, সেই বিপর্যয় জ্যামিতিক হারে বেড়েই চলেছে। এবং উপরে মাঝে মধ্যে ক্ষণে ক্ষণে জামাতের মানে শরীরে মলম দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জামাতকে পুলিশ করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কেমন যেন মানে সেই এক ভদ্রকের একটা জিকির আছে না, ডিজে জিকির, যে মহব্বতের দিয়ে খালি সকাল বিকাল সামনে পিছনে টানাটানি করো। তো ওইরকম জামাতের সভাপতিও সংসদে বারবার বলেছেন যে আমাদেরকে সময় পেলে আপনারা কুচি কুচি করে কাটবেন, কুচি কুচি করবেন, আবার একটু পরে আপনি মহব্বতের বাণী ছড়াবেন। এটা হয় না। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাম্প্রতিক সময় দেখা হয়, কথা হয়, প্রধানমন্ত্রী নিজে তার দপ্তরে জামাতের সভাপতিকে ডাকছেন, কিন্তু প্রতিটি নির্বাচনী এলাকাতে যেখানে যেখানে জামাত প্রার্থী দিয়েছিল সেখানে, এবং যেখানে যেখানে জামাত বিজয় হয়েছে সেখানে সব জায়গাতে জামাতের উপর স্থানীয় বিএনপির নেতাকর্মী তো আছে, তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের লোকজন যেভাবে উৎপত্তি আছে, ফলে বাংলাদেশের 3টি সংসদীয় আসন, 500টির উপরে বেশি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন ধীরে 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 জামাতের জন্য গহীন অরণ্যে পরিণত হচ্ছে। জামাতের জন্য
একটি ভয়াবহ মৃত্যুকূপে পরিণত হচ্ছে। জামাত বুঝছে যে তারা একটা ট্রায়াঙ্গেল, সেই বারমুদা ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ে গেছে, এবং এই প্রবলেমটা এখন যে অবস্থাতে আছে আপনি দেখবেন আগস্ট সেপ্টেম্বরে গিয়ে এটি আরো মারাত্মক আকার ধারণ করবে। এবং সেক্ষেত্রে জামাত প্রতিটি পক্ষের কাছেই তারা অগ্রহণীয় হয়ে পড়বে, অবিশ্বস্ত হয়ে পড়বে, এবং প্রায় সকল মানুষের আক্রমণ, তুচ্ছ-তাচ্ছিল্য এবং ঘৃণার কারণ হয়ে দাঁড়াবে। তো জামাত এই জিনিসগুলো যে হবে জামাতের জন্য, জামাত মনে করছে যে এই জন্য তাদের কোনো দোষ নেই। সব দোষ বিএনপির, সব দোষ তারেক রহমান সাহেবের, সব দোষ ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো কাজেই তারা একটা নতুন করে স্বপ্ন দেখছে, নতুন একটা আন্দোলন, নতুন একটা গণ অভ্যুত্থান, নতুন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় যাওয়া, ক্ষমতার কাছাকাছি থাকা অথবা ক্ষমতার অংশীদার হওয়া। এই তিনটির বিকল্পের বাইরে তারা কোনো কিছু চিন্তা করতে পারছে না। কিন্তু এখন যেভাবে তাদের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা সব মিলিয়ে যেগুলোকে ক্রমশ নিম্নগামী হচ্ছে, ডেটোরিয়েট, কেবলই মাত্র এগুলোর অবদমিত হচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এভাবে যদি অব্যাহত থাকে তাহলে জামাতের অস্তিত্ব নিয়ে একটা সময় টান পড়বে। এই কারণে আপনি লক্ষ্য করবেন যে জামাতের কথাবার্তায় ধারাবাহিকতা নেই, তাদের মধ্যে অস্থিরতা আছে, তাদের মন খারাপ, এবং তাদের ABCDEFGH এই যে প্রক্সি টিমগুলো রয়েছে, প্রত্যেকটা টিম রাত দিন পরিশ্রম করছে সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য, তারেক রহমান সাহেবকে পচিয়ে দেওয়ার জন্য। আওয়ামী লীগের সাথে তারা মানে একদিকে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য তারা দৃঢ়তা দেখাচ্ছে, অন্যদিকে পর্দার আড়ালে যে কী হচ্ছে আমরা কিন্তু এখন পর্যন্ত বলতে পারছি না।